কলকাতা টিভির সঙ্গে রয়েছে আমি তসমিনা। শুরু করছি গুড মর্নিং কলকাতা। সুপ্রিম রায়ে 25,753 জনের চাকরি বাতিল। 2016 সালের নবম, দশম, একাদশ, দ্বাদশ, গ্রুপ সি ও গ্রুপ ডির সম্পূর্ণ প্যানেল বাতিলের নির্দেশ জারি করল প্রধান বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ। সুপ্রিম কোর্টের নির্দেশ, চিহ্নিত অযোগ্যদের 12% হারে বেতন ফেরত দিতে হবে। যদি বলতে পারেন এটাই যে একটা দুর্নীতির প্যানেলের মধ্যে আমরা এসে পড়েছি। নিজেরা দুর্নীতি করিনি, দুর্নীতি হয়েছে, বাট সেটা সবাই করেনি। কিছুজন দুর্নীতি করেছে, তাদের জন্য যারা দুর্নীতি করেনি তারাও আর কি। এটা কি সম্ভব কখনো যে 6 বছর চাকরি করার পরে এরকম ভাবে চাকরি চলে যেতে পারে? যাদেরকে চাল কাঁকড় বাছার দায়িত্ব যাদের, তারা যদি ব্যর্থ হয় সেটা কি আমাদের দোষ? আমাদেরকে বলছেন না, আমাদের বিরুদ্ধে কোনো প্রমাণ নেই, আমাদের কোনো প্রমাণ করতে পারেননি আমরা দুর্নীতি করেছি, তাহলে কিসের জন্য আমাদেরকে একই শাস্তি দিচ্ছেন? যেটা দুর্নীতি করেছে যারা, তাদেরকে যে শাস্তিটা দিচ্ছেন। সুপ্রিম রায় 25,753 জনের চাকরি বাতিল। 2016 সালের নবম, দশম, একাদশ, দ্বাদশ, গ্রুপ সি ও গ্রুপ ডির সম্পূর্ণ প্যানেল বাতিলের নির্দেশ জারি করল প্রধান বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ। সুপ্রিম কোর্টের নির্দেশ, চিহ্নিত অযোগ্যদের 12% হারে বেতন ফেরত দিতে হবে। 2016 সালের এসএসসি নিয়োগের পুরো প্যানেল বাতিল করল সুপ্রিম কোর্ট। নিয়োগ প্রক্রিয়ায় কারচুপি হয়েছে বলে জানিয়ে দিল শীর্ষ আদালত। রাজ্যের 25,753 চাকরি বাতিল করে প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ জানিয়েছে 3 মাসের মধ্যে নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে। রায় দিতে গিয়ে আদালতের পর্যবেক্ষণ, কলকাতা হাইকোর্টের রায়ে কোনো হস্তক্ষেপের প্রয়োজন রয়েছে বলে সুপ্রিম কোর্ট মনে করছে না। নিয়োগ প্রক্রিয়া সঠিক নিয়ম মেনে করা হয়নি। নিয়োগের ক্ষেত্রে সতর্ক হওয়া উচিত ছিল রাজ্যের শিক্ষা দপ্তরের। যোগ্য এবং অযোগ্যদের তালিকা পেশ করতে পারেনি সরকার। সংবিধানের 14 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী চাকরির ক্ষেত্রে সবার মান বিচার করার বিধান রয়েছে। এক্ষেত্রে সংবিধানের সেই অনুচ্ছেদের বিধান মানা হয়নি। সংবিধানের 16 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী সরকারি চাকরির ক্ষেত্রে সমান অধিকারের যে বিধান রয়েছে তা সম্পূর্ণভাবে বিঘ্নিত হয়েছে। প্রথম দিন থেকে বলেছি যে সঠিক তথ্য দেয়নি, না এসএসসি দিয়েছে, না বোর্ড দিয়েছে, না সরকার দিয়েছে। একেবারে প্রমাণ হয়ে গেল যে কিভাবে দুর্নীতি করে পশ্চিমবঙ্গে চাকরি হয়। সকাল 10:30 নাগাদ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ এই মামলার রায় ঘোষণা করে। এসএসসি মামলায় কলকাতা হাইকোর্টের রায় বহাল রাখা হলো। 2016 সালের সম্পূর্ণ প্যানেল বাতিল করা হলো। নবম, দশম, একাদশ, দ্বাদশ, গ্রুপ সি, গ্রুপ ডি মিলিয়ে 25,753 জনের চাকরি বাতিল করা হলো। যোগ্যদের বয়সে ছাড়, চিহ্নিত অযোগ্যদের 12% সুদসহ বেতন ফেরতের নির্দেশ দিয়েছে আদালত। আদালত আরও জানিয়েছে 3 মাসের মধ্যে নতুন নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। অযোগ্যরা নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবে না। যোগ্য চাকরিরতদের বেতন ফেরত দিতে হবে না। পূর্বে চাকুরিরত প্রায় 425 জন শিক্ষক তাদের পুরনো চাকরিতে ফিরতে পারবেন। সেক্ষেত্রে তাদের কর্মক্ষেত্রে সিনিয়রিটি বজায় থাকবে। বহাল থাকবে ক্যান্সার আক্রান্ত সোমা দাসের চাকরি। সিবিআই তদন্ত চলবে এবং ফৌজদারি মামলার প্রক্রিয়াও বহাল থাকবে বলে জানিয়েছে আদালত। কিন্তু রাজ্য সরকার পুরো ব্যাপারটাকে ডিভিশন বেঞ্চ, সুপ্রিম কোর্ট এমনভাবে নিয়ে গেল যার ফলে পুরো প্যানেলটা আজকে বাতিল হলো। রাজ্য সরকারের জন্য, রাজ্য সরকার চোরদের বাঁচানোর জন্য যোগ্যদের বলি দিল। সুপ্রিম কোর্টের এই রায়ের পর এক সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বিচার ব্যবস্থাকে সম্মান করলেও প্রধান বিচারপতির বিচার মেনে নিতে পারছেন না। একই সঙ্গে তিনি জানিয়ে দেন বেতন ফেরত দিতে হবে না চাকরি প্রার্থীদের। As a citizen of this country, I have every right. আমি কিন্তু জাজকে রেসপেক্ট করে বলছি, আমি জাজমেন্টটা মেনে নিতে পারছি না। আর তাদের কোনো এর জন্য টাকা ফেরত দিতে হবে না, এটা আমি ক্ল্যারিফাই করে দিলাম কোর্টের জাজমেন্ট দেখে। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই রাজ্য কাজ করবে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এখন দেখার রায় মেনে কিভাবে সব বিষয়টি সামলায় রাজ্য। কলকাতা টিভি। এসএসসি চাকরি বাতিলের সুপ্রিম রায়ের পর সরগরম রাজ্য রাজনীতি। শাসক বিরোধী উভয় পক্ষই একে অন্যের বিরুদ্ধে দায় চাপিয়েছেন। মুখ্যমন্ত্রীর নিশানায় শুভেন্দু, অভিজিৎ, বিকাশ। মুখ্যমন্ত্রী সহ শাসক দলকে পাল্টা নিশানা বিরোধীদের। As a citizen of this country,
আই হ্যাভ এভরি রাইট। আমি কিন্তু জাজকে রেসপেক্ট করে বলছি, আমি জাজমেন্টটা মেনে নিতে পারছি না। এসএসসি রায়ে রাজ্যের 25,753 জনের চাকরি বাতিল নিয়ে আদালতের রায় মানতে পারছে না বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক সাংবাদিক বৈঠকে বিরোধীদের উদ্দেশ্য করে তোপ দাগেন মমতা। নাম না করে শুভেন্দু অধিকারীকে নিশানা করেন মুখ্যমন্ত্রী। আমরাও কিন্তু রেকর্ড খুঁজে বার করব 2016-তে তখন কারা কারা মন্ত্রী ছিলেন, এবং কোনো একটা জেলা তো আমি জানি কিসের বিনিময়ে চাকরি হয়েছে। আমি খুঁজে দেখব, যদি কারো জানা থাকে তথ্য প্লিজ আমাকে দেবেন, আমার কাজে লাগবে। কারণ কাউকে তো ইন্ডিভিজুয়াল দোষী করা হয়নি, কারণ আমাদের কাছে কোনো রেকর্ড নেই। একই সঙ্গে তোপ দাগেন সিপিএম এর রাজ্যসভার সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্যের বিরুদ্ধে। এখানে কেসটা করেছিলেন কে? বিকাশ বাবু। তিনি তো পৃথিবীর সবচেয়ে বৃহত্তম লয়ার। তাকে কেন তিনি এখনো নোবেল প্রাইজ পাচ্ছেন না আমি জানি না, পাওয়া উচিত। ভাবছি একটা রেকমেন্ডেশন করব। কলকাতা হাইকোর্টের তদানীন্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কেও কটাক্ষ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিচারপতি বাড়ি থেকে টাকা উদ্ধার প্রসঙ্গেও এদিন টেনে আনেন মমতা। হাইকোর্টে এই ভার্ডিক্টটা প্রথম দিয়েছিলেন বিজেপির একজন, যিনি এখন এমপি হয়েছেন, জাজমেন্ট জুডিশিয়ারি ছেড়ে দিয়ে বিজেপির এমপি হয়েছেন, গাঙ্গুলি না ডাঙ্গুলি, আমি ঠিক জানি না তার আসল নামটা, পরে জেনে নেব, সরি। তিনি এখন বিজেপির এমপি। আজকে তারা কোন মুখে বড় বড় কথা বলে? তাদের দায়বদ্ধতা নেই, দায়বদ্ধতা ছিল না, এবং আমি বিশ্বাস করি এটা বিজেপি করিয়েছে এবং সিপিএম করিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগের জবাব দিতে গিয়ে তৎকালীন রাজ্যপাল জগদীপ ধনখড়কে দেওয়া ক্যাবিনেটের তথ্য সামনে এনে শুভেন্দু অধিকারীর দাবি সব জানতেন মমতা। 5ই মে 2022 এই ক্যাবিনেটের নোট মমতা ব্যানার্জির কাছে অভিজিৎ গাঙ্গুলি মহোদয়ের প্রাইমারি জাজমেন্টের পরে পরেশ অধিকারীর মেয়েকে চাকরি দিতে গিয়ে প্রথম ধরা পড়ে এই হিউজ করাপশন। সেখানে চেয়ার করেছে কে? সেই মিটিংয়ে চেয়ার করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সুপার নিউমারারি পোস্ট, যাদের চাকরি চলে গেছে, যাদের ওএমআরশিপ ফাঁকা দিয়ে চাকরি পেয়েছিলেন, তাদেরকে আমি অনুরোধ করব, যে তৃণমূল নেতাকে টাকা দিয়েছিলেন দল বেঁধে তার বাড়িতে যান, কাঁঠাল গাছে বাঁধুন, আর যতক্ষণ না পর্যন্ত টাকা দেবে ছাড়বেন না। এবং এরপরে এই টাকা নেওয়ার জন্য এবং যোগ্যদের চাকরি নিয়োগ করার জন্য মুখ্যমন্ত্রীর বাড়িতে আমাদের যুব মোর্চা যাবে, কালীঘাট অভিযান করবে আমাদের যুব মোর্চা। দুর্নীতি নিয়ে সরব বামেরা। একই সঙ্গে রাজ্যের শিক্ষা ব্যবস্থা নিয়ে বিরাট প্রশ্ন উঠে গেল বলেও মনে করছেন মীনাক্ষী সেলিমরা। আমার কাজ আইনি সওয়াল করা, সংবিধানকে তুলে ধরা, সেই কাজটা আমি করেছি। সেটা কাজের জন্যই তো আমরা উকিল। আমরা তো কে হারবে কে জিতবে এইসব ভেবে সওয়াল করি না। আমাকে দায়ী করতে পারে, কারণ তাদের তো লক্ষ্যভ্রষ্ট, তাদের উচিত ছিল সমস্ত দায়িত্ব এই রাজ্য সরকার দুর্নীতি করেছে মমতা, তার বিরুদ্ধে না করে এখন ওরা বোকার মতো ভাবছে আমি ওদের শত্রু। সেই জন্যই বলছে কোর্ট অব্দি দেশ গড়ালো, দুর্নীতি অর্গানাইজ করলো সরকার, আজকে তাদের সবার চাকরি বাতিল হলো। আমরাও বিদায় পাই, এই লড়াই আন্দোলনে ছিলাম, দেশ খেয়েছি, মার খেয়েছি, তাদের জ্বালা যন্ত্রণা শরিক হয়েছে, এবং তাদের জ্বালা যন্ত্রণার একটা বিরাট অভিব্যক্তি ছিল, সেই অভিব্যক্তিকেও আমাদেরকে শুনতে হয়েছে। কিন্তু তারপরেও আজকে সবার চাকরি বাতিল হলো। পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ কি তাহলে আমাদের এটাই হবে? দুর্নীতি নিয়ে এদিন মুখ্যমন্ত্রীকে একা নিলেন কংগ্রেস নেতা অধীর চৌধুরীও। যেখানে চাকরি হচ্ছে মহার্ঘ, চাকরি যেখানে পাওয়া যায় না, সেই চাকরি যদি হঠাৎ করে চলে যায়, তারপরে কি নিয়ম কারণ আছে 3 মাস 6 মাস সেটা পরের কথা, কিন্তু আপাতত যে অনিশ্চয়তার বাতাবরণ তৈরি হলো, সেই অনিশ্চয়তার বাতাবরণ তৈরি হয় তার জন্য একমাত্র দায়ী যদি কেউ হন, তার নাম বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এসএসসি চাকরি বাতিলের রায় ঘিরে সোশ্যাল মিডিয়াও সরগরম। তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্য এবং শতরূপ ঘোষের পোস্ট ও পাল্টা পোস্টে বিতর্ক জমে যায়। গল্প ছলে দেবাংশুর দাবি, কয়েকটা বদমাশকে মারতে গোটা গ্রামে আগুন লাগানো হলো। দেবাংশুর পাল্টা দিলেন শতরূপ। গ্রাম পাহারা দেওয়ার দায়িত্ব নিয়ে ভোটে জিতে সে টাকা খেয়ে বদমাশদের গ্রামে ঢুকিয়েছিল যে আর কাঠিগুলো,
তারা ভেজা বেড়াল সেজে ফেসবুকে পোস্ট করছে। সব মিলিয়ে চাকরি বাতিলের প্রভাব রাজ্যের বিভিন্ন মহলে। রায় বেরোনোর পর কার জন্য চাকরি বাতিল সেই প্রসঙ্গে সরগরম রাজ্য রাজনীতি। চাকরি প্রার্থীদের আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। আপাতত সেই ভরসার দিকেই তাকিয়ে চাকরি প্রার্থীরা। কলকাতা টিভি। এতে আমাদের সাহায্য হবে। গুড মর্নিং কলকাতায় সময় একটা বিরতির, ফিরছে বিরতির পর, সঙ্গে থাকুন। সুপ্রিম রায়ে চাকরিহারা 25,753 জন। সুপ্রিম কোর্টের রায়ের পর মাথায় হাত বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের। ছাত্রছাত্রীদের অনুপাতে কমবে শিক্ষকের সংখ্যা। কিভাবে চলবে বিদ্যালয়গুলি? পাশাপাশি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের উত্তরপত্র দেখার ক্ষেত্রেও তৈরি হচ্ছে সংশয়। প্রশ্ন উঠছে, এই সংকটের ফলে পিছিয়ে যাবে কি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ? সম্প্রতি রাজ্যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা সম্পন্ন হলো। সুপ্রিম কোর্টের রায়ের ফলে চাকরিহারা হলেন বহু শিক্ষক। ওই পরীক্ষায় উত্তরপত্র দেখার দায়িত্বে ছিলেন বাতিল হওয়া শিক্ষকদের মধ্যে অনেকেই। সুপ্রিম কোর্টের এই রায়ের ফলে তারা আর উচ্চ মাধ্যমিক পরীক্ষার খাতা দেখতে পারবেন না। ফলে মধ্যশিক্ষা পর্ষদকে ওই খাতা দেখার জন্য নতুন করে বহাল শিক্ষকদের নিয়োগ করতে হবে। এতে খাতা দেখার সময়সীমা বৃদ্ধি পাবে। ওয়াকিবহলের মতে এই কারণে বিলম্বিত হতে পারে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ফলাফল প্রকাশ। এই রাজ্যের অধিকাংশ টিচার আমাদের 16তে বেশিরভাগই গ্রামাঞ্চলে পোস্টেড। আমিও আমাদের স্কুলে একটা উচ্চ মাধ্যমিক লেভেলের স্কুল, 750 স্টুডেন্ট। আমাকে নিয়ে পার্মানেন্ট টিচার 10 জন। আমরা এই SLST থেকে গেছি 7 জন। এই 7 জনের চাকরি চলে গেল, পড়ে থাকলো 3 জন। তো এই রাজ্যের শিক্ষা ব্যবস্থাই লাটে উঠে যাবে। আগামী 5 তারিখ, আজকে 3 তারিখ, আগামী 5 তারিখ আমার উচ্চ মাধ্যমিকের খাতা নেওয়ার ডেট, উচ্চ মাধ্যমিকের এক্সামিনার আমি। সুপ্রিম কোর্টের রায়ে শিক্ষকদের চাকরি বাতিল হওয়ার ফলে বেকায়দায় বেশ কিছু বিদ্যালয়। প্রধান শিক্ষকদের মাথায় হাত। কিভাবে চলবে স্কুল? চাকরি বাতিল হওয়ায় ছাত্রছাত্রীদের অনুপাতে শিক্ষকদের সংখ্যা কমবে, যা প্রভাব পড়বে শিক্ষা ব্যবস্থার উপর। এটা আমার স্কুলে বড় ইফেক্ট। আমাদের 8 জন শিক্ষক শিক্ষা ছিলেন, আর আজকে যখন থেকে খবর এসছে আমাদের পুরো কি বলবো সব কান্নাকাটি করছে। আমার স্কুলে 4200 পড়ুয়া আছে, তার মধ্যে মাত্র আমরা পার্মানেন্ট 33 জন শিক্ষক শিক্ষা ছিলাম। তার মধ্যে যদি 8 জন চলে যায়, 25 জন বাঁচবে। আমি ভাবুন কিভাবে স্কুল চলবে। আজকে বিদ্যালয় চালাতে গিয়ে যে আমরা হিমশিম খাবো, সেটাও আমরা খুব বিপদের সম্মুখীন হচ্ছি। কারণ এতগুলো ক্লাস বা এতগুলো ইউনিট চালাতে এই 4 জন শিক্ষকের যে ক্লাস ছিল, সেই ক্লাসগুলো আমরা অ্যালটমেন্ট করতে পারবো না। 2016 সালের শিক্ষকদের তালিকা সম্পূর্ণ বাতিল হলো সুপ্রিম কোর্টে, যার প্রভাব পড়ল রাজ্যের শিক্ষা ব্যবস্থায়। শিক্ষাক্ষেত্রে সমস্যার সম্মুখীন হতে চলেছে ছাত্রছাত্রীরা, এমনটাই মত ওয়াকিবহল মহলে। কলকাতা টিভি। জট কাটল না যোগ্য অযোগ্য বাছাইয়ের। বৃহস্পতিবার প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার কলমের এক আঁচড়েই চাকরি গেল 25,753 জন শিক্ষক ও শিক্ষক কর্মীর। বৃহস্পতিবার শীর্ষ আদালতের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার পর্যবেক্ষণ, কলকাতা হাইকোর্টের রায় ঠিক, অযোগ্যদের ফেরত দিতে হবে বেতনও। খবর ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে চাকরিহারাদের হাহাকার। আর এটা আমরা আশা করিনি। আমি আগে একটা সার্ভিস করতাম, আমি এডুকেশন ডিপার্টমেন্টেই পাস কোর্সে ছিলাম। আমি যেমন ফ্রেশ সিলেকশন প্রসেসে আমাদেরকে কোর্টের মানে SSCর অনুযায়ী আমরা পরীক্ষা দিয়েছি। এবং আজকে বিদ্যালয় চালাতে গিয়ে যে আমরা হিমশিম খাবো, সেটাও আমরা খুব বিপদের সম্মুখীন হচ্ছি। কারণ এতগুলো ক্লাস বা এতগুলো ইউনিট চালাতে এই 4 জন শিক্ষকের যে ক্লাস ছিল, সেই ক্লাসগুলো আমরা অ্যালটমেন্ট করতে পারবো না। আমার ক্ষেত্রে আমি হচ্ছি একদম ফ্রেশার, মানে আমি 2016 ফার্স্ট ক্যান্ডিডেট, মানে পরীক্ষা দিয়ে ফার্স্ট আর কি এই চাকরিটাই পেয়েছি। তো সেক্ষেত্রে আমার ফিরে যাওয়ার কিছু নেই। এবার আমি জানি না, এবং ইভেন আমার হাজবেন্ড আর আমি দুজনেই হচ্ছে গিয়ে একই প্যানেলেরই আর কি চাকরিতে, একই প্যানেল থেকে এসেছি। তো সেক্ষেত্রে আমাদের দুজনেরই চাকরি গেছে, এই মুহূর্ত অনুযায়ী দুজনেরই চাকরি গেছে। রায় যে হতে পারে সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসের কাছ থেকে, তো এটা তো আমরা আশা করতে পারি না। না মানে যোগ্য অযোগ্য বাছাই করা যাচ্ছে না, তার দায় আমরা যোগ্যরা কেন নেবো? আমাদের নামে তো কোনো অ্যালিগেশন নেই কোথাও সেটা সুপ্রিম কোর্টে গিয়েও অব্দি সে কোনো অ্যালিগেশন পাওয়া যায়নি। সেখানে যোগ্য অযোগ্য বাছাই করা যাচ্ছে না, তার দায় আমাদের কেন? আমরা কি দোষ করেছি? যোগ্য না অযোগ্য সেটা যেরকম আমরা জানি, সেরকম সুপ্রিম কোর্টের লিস্টও কিন্তু জানে আমরা যোগ্য না অযোগ্য। সুতরাং যোগ্য হয়েও যদি অযোগ্যদের মতনই সেম ট্রিটমেন্ট আমাদেরকে পেতে হয়, সেটা নিশ্চয়ই মেনে নেওয়ার মতন নয়। আর বুঝতেই পারছেন আজকে আমাদের প্রত্যেকেরই মানসিক অবস্থা কিরকম। সুতরাং এটা মেনে নেওয়া তো কোনো মতেই সম্ভব নয়। কিছুটা হলেও আমাদের মনে হয়তো আশা ছিল যে এই ধরনের কোনো রায় আসতে পারে না,
আমরা তো এখন মানসিকভাবে খুবই বিধ্বস্ত। আর মানে কি বলবো, আমাদের ভবিষ্যৎটা একদমই অন্ধকারে। এরপরে কি হবে না হবে আমরা এখনো ভেবে উঠতেই পারছি না। সব থেকে বড় জিনিস যেটা, আমরা এই রায়টাতে মানে কি আশাহত, সব থেকে বড় জিনিস যেটা সেটা হচ্ছে আমরা আশাহত। सुप्रीम कोर्ट से एक्सपेक्ट किया गया था कि एटलीस्ट हमारी बात को वो समझेंगे। टेंटेड कैंडिडेट्स की बात अलग है, हम अनटेंटेड है, हमारी गलती क्या है ये हम नहीं समझ पाए। अगर हमारी से नौकरी ली गई है या वापस ली जा रही है, वॉट एवर बी द केस, वॉट इज आवर फॉल्ट, दैट इज वॉट वी वांट टू नो, जस्ट नो। এটা আমার স্কুলে বড় ইফেক্ট। আমাদের 8 জন শিক্ষক শিক্ষিকা ছিলেন, আর আজকে যখন থেকে খবর এসছে আমাদের পুরো কি বলবো সব কান্নাকাটি করছে। আমার স্কুলে 4200 পড়ুয়া আছে, তার মধ্যে মাত্র আমরা পার্মানেন্ট 33 জন শিক্ষক শিক্ষিকা ছিলাম। তার মধ্যে যদি 8 জন চলে যায় 25 জন বাঁচবে। আমি ভাবছি কীভাবে স্কুল চলবে। সময় আরো একটা বিরতির, ফিরছে বিরতির পর, সঙ্গে থাকুন। 2016 এসএসসি নিয়োগ প্রক্রিয়া দুর্নীতি নিয়ে মামলা গড়ায় হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত। নবম, দশম, একাদশ, দ্বাদশ গ্রুপ সি ও গ্রুপ ডি নিয়োগ প্রক্রিয়ার দুর্নীতির অভিযোগ ওঠে। আদালতের নির্দেশে তদন্তভার দেওয়া হয় সিবিআইকে। তদন্তে নেমে আর্থিক লেনদেনের বিষয়টি সামনে এলে সিবিআইয়ের পাশাপাশি ইডিও তদন্ত শুরু করে। যে পথে নবম, দশম, একাদশ, দ্বাদশ গ্রুপ সি ও গ্রুপ ডি নিয়োগ মামলায় প্রায় 26,000 চাকরিরত শিক্ষক ও অশিক্ষক কর্মীদের ভবিষ্যৎ অনিশ্চয়তার মধ্যে পড়েছিল, এক নজরে দেখে নেওয়া যাক। জুন 2021 তৎকালীন একক বেঞ্চের এজলাসে শুনানি শুরু। জুলাই আগস্ট 2021 বড় মন্তব্য হাইকোর্টের। অপদার্থ কমিশন 5 বছরেও নিয়োগ দিতে পারে না, প্রথম সিবিআই তদন্তের নির্দেশ। ওই বছর 22 নভেম্বর সন্দীপ প্রসাদের করা মামলায় গ্রুপ ডি নিয়োগ মামলায় প্রথম সিবিআই তদন্তের নির্দেশ একক বেঞ্চের। 2021-এর 6 ডিসেম্বর বিচারপতি হরিশ ট্যান্ডন ও বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তের ডিভিশন বেঞ্চ সিবিআই নির্দেশ স্থগিত করে অবসরপ্রাপ্ত হাইকোর্টের বিচারপতি রঞ্জিত কুমার বাগের অনুসন্ধান কমিটি করার নির্দেশ দেয়। 2022-এর 15 ফেব্রুয়ারি সাবিনা ইয়াসমিনের করা মামলার প্রেক্ষিতে গ্রুপ সি নিয়োগে সিবিআই তদন্তের নির্দেশ তৎকালীন বিচারপতি গঙ্গোপাধ্যায়ের। ডিভিশন বেঞ্চ সেই নির্দেশ স্থগিত করে বাগ কমিটিকে অনুসন্ধানের নির্দেশ দেয়। 2022 7 এপ্রিল নবম, দশম শিক্ষক নিয়োগ সংক্রান্ত তদন্তভার সিবিআইকে দেওয়া হয়। ওই বছরই 17 মে রাজ্যের প্রাক্তন মন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারীর নিয়োগ বেআইনি জানিয়ে তাকে সরিয়ে দেওয়ার নির্দেশ। একাদশ, দ্বাদশের শিক্ষক নিয়োগের তদন্তভারও সিবিআইকে দেওয়া হয়। 2022-এর 18 মে বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চ বাগ কমিটির রিপোর্ট গ্রহণ করল এবং সব নিয়োগ দুর্নীতি মামলার তদন্তভার তুলে দিল সিবিআইকে। 2022 সালের 22 জুলাই নিয়োগ মামলায় ইডির হাতে গ্রেফতার প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। 2022-এর 28 সেপ্টেম্বর হাইকোর্টে প্রথম রিপোর্ট জমা দিয়ে সিবিআই এর দাবি বিভিন্নভাবে নিয়োগ দুর্নীতি হয়েছে। ওই বছর ডিসেম্বর থেকে 2023-এর মার্চ পর্যন্ত মোট প্রায় 5,000 নিয়োগ বাতিল করা হয়। 2023-এর 9 নভেম্বর সুপ্রিম কোর্টের নির্দেশ, কলকাতা হাইকোর্টকে বিশেষ বেঞ্চ গঠন করতে হবে এবং 6 মাসের মধ্যে এসএসসির সবকটি নিয়োগ মামলা একত্রিত করে শুনানি ও নির্দেশ দিতে হবে। 2023 12 ডিসেম্বর বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সাব্বার রশিদের বেঞ্চে মামলার শুনানি শুরু। শেষ শুনানি 20 মার্চ 2024-এ। 2024-এর 22 এপ্রিল রায় ঘোষণা বিচারপতি বসাক এবং বিচারপতি রশিদের বিশেষ বেঞ্চের। বেঞ্চের নির্দেশ, মানবিক কারণে ক্যান্সার আক্রান্ত সোমা দাস ছাড়া 2016 পুরো প্যানেল বাতিল। অতিরিক্ত পদ তৈরির চেষ্টা, কার নির্দেশে তা নিয়েও তদন্ত। কলকাতা হাইকোর্টের এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে আবেদন জানায় এসএসসি, মধ্যশিক্ষা বোর্ড ও রাজ্য সরকার। সেই আবেদনের দীর্ঘ শুনানির পরই রায়দান করেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চ। পীযূষ কান্তি নাগের রিপোর্ট, কলকাতা টিভি। সুপ্রিম কোর্টের রায়ে ক্যান্সারে আক্রান্ত সোমা দাসের চাকরি বহাল থাকলেও সুপ্রিম কোর্টের রায়ে খুশি নন সোমা। রায় শুনে তিনি কি বললেন শুনুন। তাদের বলবো লড়াইটা চালিয়ে যেতে, কারণ যতক্ষণ শ্বাস ততক্ষণ আস, লড়াই চালাতেই হবে। কারণ যদি সত্যি সঠিক যোগ্যতায় চাকরি পাও, অবশ্যই চাকরি যেন ফিরে পায় এবং ফিরে পাওয়ার জন্য শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যায়, এটাই আশা করব। আদালতের নির্দেশে চাকরি পেয়েও এসএসসি মামলায় সুপ্রিম কোর্টের রায়ে চাকরি গেল শিলিগুড়ির অনামিকা রায়ের। এই খবরে আমরা অবশ্যই নজর রাখবো। তবে গুড মর্নিং কলকাতা আজকের মতো এই পর্যন্তই।